বাংলার ৪২টি লোকসভা কেন্দ্রের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ আসন ডায়মন্ড হারবার। আর এই কেন্দ্রের এবার কিন্তু প্রার্থী ঘোষণা করা হয়েছে। এই কেন্দ্রের বিদায়ী সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপি নেতা শুভেন্দু অধিকারী প্রথম থেকে বারবারই বলছিলেন এই কেন্দ্রে তার দল এমন প্রার্থী দেবে যিনি এই কেন্দ্রের লড়াইয়ের জন্য আদর্শ। অবশেষে মঙ্গলবার প্রার্থীর নাম ঘোষণা হলো। তবে যার নাম ঘোষণা হয়েছে রাজ্য রাজনীতিতে খুব পরিচিত মুখ নন তিনি। অভিজিৎ দাস, বিজেপি নেতাদের কাছে যিনি ববিদা। কিছুদিন আগে সজল ঘোষের মুখে শোনা গিয়েছিল এই ববিদার কথা। এক নজরে একটু দেখে নেওয়া যাক কে এই বিজেপির ববিদা। কলকাতা ইউনিভার্সিটি থেকে এমএসসি করেন অভিজিৎ দাস। এরপর ব্যাচেলর ইন লাইব্রেরি সায়েন্স ডিগ্রি 2022 সালে এলএলবি করেন বিজেপি প্রার্থী। আইন জগতের কাজের পাশাপাশি তরুণ বয়স থেকেই ভারতীয় জনতা পার্টির সঙ্গে যুক্ত তিনি। জেলা বিজেপির সভাপতি ছিলেন। দক্ষিণ 24 পরগনা জেলায় সংগঠন মজবুত করতে কাজ করেছেন দীর্ঘদিন ধরে। তিনি এর আগেও 2009 সালে এবং 2014 সালে তিনি বিজেপির টিকিটে এই কেন্দ্র থেকে ভোটে লড়েছিলেন। 2009 সালে পালা বদলের ঠিক আগে এই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হয়েছিলেন সৌমেন মিত্র। তার বিরুদ্ধে মাত্র 37,542টি ভোট পান অভিজিৎ। এরপর 2014 সালে এর আগেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখোমুখি হয়েছিলেন অভিজিৎ। সেবার তার ঝুলিতে যায় 2,858টি ভোট। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ব্যবধান ছিল প্রায় 3 লাখ ভোটের। তিনি আজ তাক বাংলার মুখোমুখি হয়েছিলেন। তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। ডায়মন্ড হারবার অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টির প্রতিদ্বন্দ্বিতায় কে নামছেন তার মুখ এবং সেই রণকৌশল সামনে এলো। অভিজিৎ দাস এক সময় দক্ষিণ 24 পরগনার দুধে নেতা, অবশ্য এখনো তিনি দুধে নেতা এবং সেই সঙ্গে জেলার দায়িত্ব সামলেছেন। যার অভিজ্ঞতা রয়েছে এর আগে অভিষেক গড়ে তার বিরুদ্ধে রাজনৈতিক লড়াইয়ে নামার, সেই ববিদাকে অভিজিৎবাবু ওরফে ববিদাকে এবারে বিজেপি শেষমেশ আপনার নামেই শিলমোহর দিল। কতটা কঠিন লড়াই, কিভাবে দেখছেন? আপনার পূর্ব অভিজ্ঞতাও আছে বটে, কিন্তু সব মিলিয়ে এই খানিকটা সময় পার হয়ে যাওয়ার পরও কি রণকৌশলে লাফিয়ে পড়বেন? দেখুন, আমার কাছে আমরা হচ্ছি স্বয়ংসেবক, আমরা ফুলি ডেডিকেটেড টু আওয়ার নেশন। আমাদের কাছে লড়াই কোনোদিন কঠিন হয় না। বিষয়টা হচ্ছে যে আমাদের এটা দুর্ভাগ্য, ডায়মন্ডবাসীর দুর্ভাগ্য, যে যাই পার্টি করুক, যে আমরা অভিষেক ব্যানার্জির মতো একটা অভিশাপকে আমাদের সাংসদ হিসাবে পেয়েছিলাম। ও আসার পর থেকে, ও জবে থেকে দাঁড়িয়েছে 2014 থেকে, ও এখানে ভোট কোনো কিছু হতে দেয় না। বুথ ক্যাপচার করে ক্রিমিনালকে দিয়ে, পুলিশকে নিষ্ক্রিয় করে রাখে এবং ন্যাচারালি প্রত্যেকটা ইলেকশন, সে পঞ্চায়েত ইলেকশন হোক, মিউনিসিপ্যাল ইলেকশন হোক, অ্যাসেম্বলি ইলেকশন হোক, লোকসভা, সব জায়গায় ও এইভাবে ভোটে জিতে আসে বা ওর দল জিতে আসে। এবারে ভোটে এর জন্য মানুষ এখানটায় রীতিমতন বিরক্ত পর্যায়ে চলে গেছে মানুষের। যেখানে আমি অনেক তৃণমূল কর্মী নেতাদের সঙ্গে কথা বলেছি, তারা বলছে ভাই আমরা পার্টি করব কিন্তু অভিষেকে আমরা চাই না। এখানে দেখুন, আমাদের ভারতবর্ষ হচ্ছে সব থেকে বৃহত্তম গণতান্ত্রিক দেশ। তা প্রত্যেকটা মানুষের তার ডেমোক্রেটিক রাইটস এটা বজায় রাখা উচিত। ডায়মন্ড হারবার অভিষেক ব্যানার্জি সেই লোকের ডেমোক্রেটিক রাইটসকে হরণ করছে। আপনারা যারা মিডিয়া পার্সন আছেন, আপনারা নিজেরাও ভুক্তভোগী। কিভাবে আপনাদেরকে ওদের ক্রিমিনাল বাহিনী আপনার কোনো খবর কভার করতে গেলে আপনাদের ক্যামেরা ছিনিয়ে নিয়েছে, আপনাদেরকে বেধড়ক মেরেছে, অনেকে হসপিটালাইজড হয়ে রয়েছে। কাশ্মীরেও এরকম নেই যেটা ডায়মন্ড হারবারে হয়েছে। আমি নিজে 2014 ওর এগেনস্টে ক্যান্ডিডেট ছিলাম। আমাকে ও চাপার জন্য ও কি করলো, ডায়মন্ড হারবারে এত জায়গা থাকতে ও ঠিক আমার ঘরের বাইরে মানে সামনে 300 মিটার দূরে ওর ওই এমপি অফিসটা করেছে। এই এমপি অফিসটা হচ্ছে লিপস অ্যান্ড বাউন্স। এখন লিপস অ্যান্ড বাউন্সদের মিডিয়াতে এত আলোচনা হয়। আমি 2014 আমি লিপস অ্যান্ড বাউন্সের প্রথম পেপারগুলো আমি ফ্ল্যাশ করি, আপনাদের নিশ্চয় মনে আছে। সেই জমির উপর যেটা এখন ইডি সিজ করে দিয়েছে হাইকোর্টের নির্দেশে, তা সেখানে শওকত মোল্লা 40 থেকে 50 জন ক্রিমিনালকে উইথ আর্মস এনে রাখতো আমাকে দাবানোর জন্য। 17, 18, 19, 20 এইভাবেই চালিয়েছ। ইভেন 2018 ডায়মন্ড হারবারে জানে এখানে লোকাল এরিয়া আমাকে অ্যাটাক করলে, এখানে যেহেতু আমার পপুলারিটি খুব বেশি, এখানে প্রত্যেকটা পঞ্চায়েতে বিজেপি সবসময় জিতে আসে এবং তাছাড়াও দলমত নির্বিশেষে আমাকে সকলেই ভালোবাসে। তো আমাকে ডায়মন্ডেও অ্যাটাক করলো ওই জাহাঙ্গীর বাহিনী এবং গৌতম অধিকারীর বাহিনীকে দিয়ে, যার ফলে আজকে আমার পাইপ প্লেট, স্পাইনাল কর্ড ফ্র্যাকচার্ড। কেসের পর কেস, মিথ্যা কেস দিয়েছে। আমি নিজে লিগাল অ্যাডভাইজার, ন্যাচারালি সব আমি কোনোদিন পাত্তাও দিই না। আমি হাইকোর্ট থেকে অনেক কেস স্কোয়াশিং করেছি,
কিন্তু প্রশ্ন হচ্ছে আমার জায়গায় যদি সাধারণ করে থাকে, আমার যদি এই অবস্থা হয়, তাহলে সাধারণ কর্মীদের কি অবস্থা যারা বিরোধী রয়েছে বা যারা তৃণমূলের মধ্যেও যারা ওরকে সমর্থন করছে না, তাদেরও কি দুর্দশা করেছেন। আপনি কি এবারের নির্বাচনে সেই একই হিংসার পুনরাবৃত্তিরই আশঙ্কা করছেন? দেখুন, এই পঞ্চায়েত নির্বাচন একই ধরনের প্রশাসন ছিল, জেলা প্রশাসন। আমি অলরেডি আমার কাছে সব চিঠিগুলো আছে, আপনারা চাইলে আমি দিয়ে দিতে পারি। বারবার নির্বাচন কমিশনারকে বলছি যে ডায়মন্ড হারবার ভারতবর্ষ থেকে সম্পূর্ণ আলাদা করে রেখে দিয়েছে অভিষেক ব্যানার্জি এখানকার প্রশাসনকে। আর এখানে নির্বাচন কে করবে? ইলেকশন কমিশনার তো রাজীব কুমার এসে করবেন নাকি? এটা তো করবে এখানকার যিনি ডিএম আছেন, তা ডিএম তো এখানে ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার, তা উনি তো ওনারই দলবল তো সাঙ্গভঙ্গরে এখানে নির্বাচনটা করবে। সে একই তো জিনিস, তোর বড়ি খারাপ খারাপ বড়ি তোর। এর মাঝখানে আমাদের ভোটটা করাতে হবে। প্রশাসন যদি জড় পদার্থের মতো আচরণ করে, যদি নিউট্রালিটি বজায় না রেখে, তাহলে আমি সায়েন্সের ছেলে, আপনি তো জানেন জড় পদার্থকে চাপ তাপ ও ভারে বস্তুর অবস্থার পরিবর্তন হয়। তো প্রশাসনের উপর সেই রকমই জিনিসগুলো আমরা প্রয়োগ করব। চাপ তাপ এবং ভার তিন বজায় থাকবে অবশ্যই। আপনি কিন্তু অনেক নেতাকে পেছনে ফেলে দিয়েছেন, অন্তত গত এই যে বিলম্বিত সময় হলেও অনেকগুলো নাম ঘুরছিল, তাদের সবাইকে পেছনে ফেলে সামনে রেখেছেন। এটা বড় চ্যালেঞ্জ বটে। আমরা প্রত্যাশা করছি মোদী অমিত শাহর মতো প্রভারী নেতারা তারা বারবার দৌড়ে আসবেন, কারণ ডায়মন্ড হারবার সিট বটে। ঠিক কোন কোন, শুধুমাত্র দুর্নীতির বিষয় নাকি এর বাদ দিয়েও আরো অনেক কিছু নিয়ে আপনারা ঝাঁপিয়ে পড়বেন? দেখুন, 35 বছর আমার সংগঠন হয়ে গেছে। আমি একজন ডেডিকেটেড স্বয়ংসেবক। সেখান থেকে আমাকে 2009-এ ডাইরেক্ট আমাকে প্রার্থী করা হয়েছিল লোকসভাতে সোমেন মিত্র এগেনস্টে। তারপরে 2019-এ আমি জেলা সভাপতি ছিলাম বলে 2টো লোকসভার দায়িত্ব আমার ছিল, যার জন্য অন্য কাউকে প্রার্থী করা হয়েছিল। 2024-এ আমাকে আবার সে দায়িত্ব দেওয়া হয়। মিডিয়াতে কি ঘুরছে না ঘুরছে আমারও তো টাইমও নেই, কারণ আমি এত লোকের এখানে এত সন্ত্রাস, তাদের সমস্যাগুলো মেটাতেই আমার দিন সারাদিন কেটে যায়। আর আমি মিডিয়া টাইগারও নই, যার জন্য মিডিয়ার সামনে আমি আসিও না, খুব কমই আসি। বিষয়টা হচ্ছে অভিষেক ব্যানার্জি, সে, আচ্ছা আপনি চিন্তা করুন তো, এত জায়গা থাকতে ও ঠিক এমপি অফিসটি সরু গলির মধ্যে কেন করলো? এগুলো তো ভাবার বিষয় আছে। আমাকে নবদ্বীপ জোনের ইনচার্জ করলো, আমি রেলওয়েতে রয়েছি, সেই সময় আমাকে কেসগুলো কেন দিল? প্রত্যেকটা কেসে যদি আপনি ফাইল খুলে দেখেন, যেখানে অ্যাবসকন্ডিং দেখিয়ে যেখানে আমাকে চার্জশিট করা হয়েছে, আমি নাকি পালিয়ে বেড়াচ্ছি। ইভেন আপনি এটা জানেন না, আপনি আলিপুরে তো অনেক লয়ারদের সঙ্গে আপনার আলাপ আছে। 2019-এ যদি আমার নামটা ঘোষণা করে দেয়, আমাকে অ্যাটাক করলো যাতে পঙ্গু, জানি যে মরে যাবে, আমি বেঁচে গেলাম ভগবানের দয়াতে। এবং তারপরে আমি যখন 2019-এ ইলেকশনে ঘোষণা আগে আমরা সবাইকে বলি যে কার কি কেস আছে এগুলোকে জামিনটা নিয়ে নিতে। আমি গিয়ে দেখি যে আমার কেসের সমস্ত ফাইল লোপাট জিআরও সেকশন থেকে। 6 মাস আমি আমার কোনো কেসের ফাইল আমি খুঁজে পাইনি যাতে সার্টিফাইড কপি তুলে আমি জামিনটা না নিতে পারি, কারণ ওর নির্দেশে এগুলো সরানো হয়েছে। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।